ভোট পরবর্তী হিংসা এই শব্দটার সঙ্গে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। ভোট পরবর্তী হিংসা এই কথাটা শুনলি কেন বলুন তো? কেউ অত্যাচারিত হতে বাদ নেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর সেই ভোট পরবর্তী হিংসার পুরো বর্ণনা, সেটা তামান্না খাতুন হতে পারে, আনিস খান হতে পারে, কি আরো এই ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার হতে পারে, আমরা জ্বলন্ত প্রমাণ দেখেছি। কার্যত রাস্তায় তাকে থেতলে মারা হয়েছে, তার মুখ থেতলে দেওয়া হয়েছে, মুখ তার মায়ের সামনে। এই নারকীয় অত্যাচারের যে ঘটনা, সত্যি একটা দলিল হওয়া উচিত ছিল এতদিন। কেন হয়নি আমি সেটাই ভাবছিলাম, যে পশ্চিমবঙ্গের মতো মনে হয় ভায়োলেন্স আর কোনো রাজ্যে হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না। কেন এতদিন পর্যন্ত এই ভায়োলেন্স নিয়ে একটা লেখকেরও লেখার ক্ষমতা হয়নি, তার কলম চলেনি, সেটাই এই মুহূর্তের বড় প্রশ্ন। না, আমাদের রাজ্যেও আছে একজন অধ্যাপক, আপনারা জানেন, বিশ্বনাথ চক্রবর্তী, তিনি আজ যাই হোক এই ভায়োলেন্সকে গুরুত্ব দিয়েছেন। আমার সঙ্গে রয়েছে নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা দেখতেই পাচ্ছেন যে পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে যে তার আর বই, সেটা সত্যি জানা উচিত নয় বলুন তো? এটা তো দেশান্তরে জানা উচিত। আমি বলছি যেখানে যেখানে মানুষ জানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে, তাদের সবার জানা উচিত যে ওয়েস্ট বেঙ্গলে ভোট মানে উৎসব হয় না, ভোট মানে হাহাকার হয়, ভোট মানে এ কার্যত শুধু মানুষের চিৎকার শোনা যায় ভোটের পরবর্তী হিংসা, মানে ভোটের ফল প্রকাশের পরেই। আর ভোটেও মানুষের সন্ত্রাস, অবাধ সন্ত্রাস যেভাবে চলে, সেটা মনে হয় পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও চলে না। আমার সঙ্গে রয়েছেন স্যারই এই এই ভায়োলেন্স নিয়ে বই লিখেছেন, ওয়েস্ট বেঙ্গলের নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। কার্যত এই বইটা আমি বলবো এই মুহূর্তে আমাদের সবার ছড়িয়ে দেওয়া উচিত। কারণ কেন, ভায়োলেন্স কি জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ও একবার দেখুন প্লিজ। কারণ 26-এর আগে এই ভায়োলেন্সের দলিল যাতে না আমাদেরকে হাতে তুলতে হয়, আর একটা না দলিল আমার হাতে আসে, তার আগে আপনি একবার দেখুন। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যার। 26-এর আগেই, এই 6 মাস আগেই কেন এই বই আপনি লিখলেন বা প্রকাশ করছেন? না, এটা মানে এই ভাবনার থেকে একেবারেই নয় যে 26-এর নির্বাচনের কনটেক্সটে। আমি এটা দীর্ঘদিন থেকে ভাবছিলাম, যেহেতু পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে চর্চা করি, যে পশ্চিমবাংলার রাজনীতিতে যে হিংসা স্থায়ী উপাদান, এবং ভারতবর্ষের অন্য যে কোনো প্রান্তের তুলনায় পশ্চিমবাংলার রাজনৈতিক হিংসা ধারাবাহিকতা আছে। তার মানে প্রকৃতি সম্পূর্ণ আলাদা। এখানে এভরিডে ভায়োলেন্স হয়, প্রতিদিন ভায়োলেন্স হয়, রাজনীতির ভায়োলেন্স এখানে মানুষের জীবনকে তথস্থ করে তোলে। এবং এটা মানে তুমি যদি স্বাধীনতার সময় যদি দেখো, সেখান থেকেই চলে এসছে। তারপরে কংগ্রেস আমলে, তারপর নকশালদের মাধ্যমে পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে। সব আমার আলোচনার মধ্যে রয়েছে যে কংগ্রেস আমলে কিভাবে ভায়োলেন্স হয়েছে, তারপরে তোমার গিয়ে নকশাল আমলে কিভাবে নকশালদের দ্বারা ভায়োলেন্স পশ্চিমবাংলা হয়েছে। বাম আমলে 34 বছরে ভায়োলেন্সের প্রকৃতি কেমন ছিল, কি ধরনের মানে অন্যায় অত্যাচার ভায়োলেন্সের মাধ্যমে হয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। আবার একইভাবে যারা মানে রাজনৈতিক হিংসাকে আটকাবেন বলেছিলেন, যারা পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যারা বলেছিলেন নতুন ভোর পশ্চিমবাংলার জন্য আসছে, সেই 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ইস্তেহারে রাজনীতি হিংসা মুক্ত বাংলার যে স্বপ্ন দেখিয়েছিলেন, তারপরেও যে তৃণমূল কংগ্রেস শাসনকালে রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে, তার ধরন, প্রকৃতি, ব্যাখ্যা, বিশ্লেষণ কিন্তু করেছে। এখানে দেখো, একজন একজন অধ্যাপক হিসাবে আমার এটা প্রজেক্ট ছিল, আইসিএসএসআর এর প্রজেক্ট ছিল। সেটা 5 বছর গবেষণা করেছি। বিশেষ করে অভিজ্ঞতামূলক গবেষণায় আমি বীরভূম এবং জলপাইগুড়ি তুলনামূলক রাজনীতি হিংসামুক্ত জায়গা, আর বীরভূম হলো সবচেয়ে বেশি রাজনীতি সহিংস জায়গা। এই দুটোর যে গ্রাউন্ড রিয়েলিটি কি, তার মানে হ্যাঁ, ক্ষেত্র সমীক্ষা করেছি। সেই ক্ষেত্র সমীক্ষা একইভাবে এটা হিস্টোরিক্যাল অথবা ঐতিহাসিক পর্যালোচনা যেমন হয়েছে, সেখানে কন্টেন্ট অ্যানালাইসিস করেছি। আর বিভিন্ন যে রিপোর্ট, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের রিপোর্ট, সেটা সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তারা বিভিন্ন সময় যে দলের তরফ থেকে রিপোর্ট তৈরি করেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট, এনসিআরবি রিপোর্ট থেকে শুরু করে যে কোনো গবেষণামূলক কাজ যতটুকু যেখানে হয়েছে, সেই সমস্ত রিপোর্টের ব্যাখ্যা বিশ্লেষণ করে একেবারে সম্পূর্ণ তথ্য কে সামনে রেখে আমি কিন্তু বাম আমল এবং তৃণমূলের আমলের যে রাজনৈতিক হিংসা, তার গতি, প্রকৃতি, বিচার বিশ্লেষণ করেছি এই নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল বইয়ে। এই বইটা নবযুগ ইন্টারন্যাশনাল থেকে দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। আমাজন এবং ফ্লিপকার্টে তুমি পাবে। যদিও এখানে 995 টাকা আছে, দাম আছে, কিন্তু বঙ্গ টিভির মাধ্যমে যারা দেখে ওখানে ঢুকবেন, তারা কিন্তু 30% ডিসকাউন্ট পাবেন।
ফলে আমাজন এবং ফ্লিপকার্টে কিন্তু এই নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল এই বইটা কিন্তু পাওয়া যাবে। আমি বলছি নেচার, মানে একদম আপনি বলছেন প্রকৃতি, মানে আমাদের ভায়োলেন্সের সাথে কি ওয়েস্ট বেঙ্গলের প্রকৃতির সাথে যুক্ত হয়ে গেছে? একেবারে স্থায়ী উপাদান। পশ্চিমবাংলার রাজনীতিতে হিংসা হলো স্থায়ী উপাদান। মানে এখানে সবকিছুই হিংসার মাধ্যমে জয় করতে চায়। এখানে শাসক যেমন সবসময়ই বিরোধীদের উপরে হিংসার উপর ভিত্তি করে নিজের আধিপত্যকে কায়েম রাখতে চায়, অর্থাৎ মানুষের হৃদয় জয়ের থেকেও হিংসা দিয়ে, ভয় দেখিয়ে, সন্ত্রস্ত করে, অত্যাচার করে, পুলিশ নামিয়ে, ক্যাডার নামিয়ে যেমন অত্যাচার করা হয়, ঠিক তেমনি ভাবে যখন বিরোধীরা যখন মানে ক্ষমতা দখল করতে চায়, আহ, শাসক ক্ষমতা রক্ষা করতে চায় সহিংস ভাবে, আবার একইভাবে বিরোধীরা যখন ক্ষমতায় আসে তখন তাকে কাউন্টার করে, অর্থাৎ হিংসাকে কাউন্টার করেই এখানে জয়লাভ করতে হয়। বলছি স্যার, এই বইটা পড়লে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তো মানুষের তাহলে খারাপ ধারণা হবে, আবার তো কার্যত সবাই বলবে যে এটা ওয়েস্ট বেঙ্গলের ভায়োলেন্স দেখানো হয়েছে, মানুষকে পড়ে জানবে তারা ভায়োলেন্স, মানে ওয়েস্ট বেঙ্গলকে খারাপ করতে চাইছেন নাকি এইটা এই বইয়ের মাধ্যমে? দেখো, মানে এইটাই হলো আমাদের, নির্দয় হতে হয়, আমাদের ভীষণ নির্দয় হতে হয়, কোনো কিছু লুকিয়ে রাখার সুযোগ নেই। মানে প্রথমত পশ্চিমবাংলার যে মানে রাজনৈতিক হিংসা হয়, হিংসার রাজনীতি হয়, সেটা তো মানুষ তার অনুভূতি দিয়ে বোঝে। তার যে, ধরো তমান্নার মা জানে যে রাজনৈতিক হিংসা কেমন, কেবলমাত্র সিপিএম করতো বলে তমান্নাকে আজকে মরে যেতে হয়েছে, রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছে। এখানে ঘোষ অভিজিৎ সরকার কেবলমাত্র বিজেপি রাজনীতি করতে জন্য তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। আবার মানে বাম আমলে বহু তৃণমূল বা কংগ্রেসের মানুষকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। তার ডিটেলস লিস্ট আমার এই বইয়ের মধ্যে পাবে, যে কেবলমাত্র রাজনৈতিক হিংসা। এবং পশ্চিমবাংলা শুধু রাজনৈতিক হিংসা সারা পৃথিবীর মানুষ জানে। আমি তোমায় বলছি, এনসিআরবি রিপোর্টে পলিটিক্যাল ভায়োলেন্সে পশ্চিমবাংলা বহু বছর ধরে 1 নম্বরে। এনসিআরবি রিপোর্ট যেটা সরকার দেয়, এবং একই সাথে তোমায় বলছি এখানে রিপোর্ট লুকিয়ে রাখা হয়। আমি তৃণমূল শাসনকালের পলিটিক্যাল ভায়োলেন্সের রিপোর্ট কিভাবে লুকিয়ে রাখে তার একটা নজির দেখিয়েছি, যে এই বই বলতে পাবে রাজ্য সরকার এনসিআরবি রিপোর্ট পাঠায়। এনসিআরবি রিপোর্টে যা পাঠানো হয়েছে, আর আনন্দবাজার পত্রিকায় বছরকে বছর যেগুলো পলিটিক্যাল ভায়োলেন্সের রিপোর্ট হয়েছে, তা সেই দুটো আমি যখন রেখেছি, তখন রাজ্য সরকারের পাঠানো রিপোর্টের সংখ্যা কম দেখানো হয়েছে। আর মানে খবরের কাগজে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক বেশি দেখানো হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানে যারা রাইট টু ইনফরমেশনের অ্যাক্টিভিস্ট, অর্থাৎ তথ্য জানার অধিকারের কর্মী, আমার নামেই নাম বিশ্বনাথ গোস্বামী, তিনি বিভিন্ন 6টা পুলিশ কমিশনের তো আলাদা আলাদা ভাবে তথ্য চেয়েছিলেন যে পলিটিক্যাল ভায়োলেন্সে কত লোক মারা গেছে। সেই যে তথ্য আলাদা আলাদা ভাবে দিয়েছে, সেটার সংখ্যাই বিরাট। অথচ রাজ্য সরকার যখন দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছে, খুব কম দেখিয়ে পাঠাচ্ছে। ফলে রাজ্য সরকার দিল্লিতে যখন রিপোর্ট পাঠাচ্ছে একরকম, আর বাস্তবে পলিটিক্যাল ভায়োলেন্সের মৃত্যুর সংখ্যা আরেক রকম, অনেক বেশি, কয়েকশো গুণ বেশি। এবং যে কোনো নির্বাচন, ধরো লাস্ট পঞ্চায়েত নির্বাচন, 100 লোকের লাশের উপর ভিত্তি করে নির্বাচন হলো। ধরো গত লোকসভা নির্বাচন, যেখানে সারা রাজ্যে কোথাও মৃত্যু নেই, মানে মানে তোমাকে বলছি, বিহারের মতন রাজ্যে যেখানে বাদর একটা আঁচড় কাটা ছাড়া মানে কোন রকম হিংসা ঘটেনি, সেখানে পশ্চিমবাংলায় 14টা মানুষের মৃত্যুর বিনিময়ে লোকসভা নির্বাচনে আগে পরে 14টা লোকের মৃত্যু ঘটে গিয়েছিল। এবং তোমাকে পুরসভা নির্বাচন বলছি, দৈনন্দিন জীবনে শুধু ইনার পার্টি কনফ্লিক্ট, অর্থাৎ তৃণমূলকে মারছে, এই সংখ্যাও আমার বইয়ের মধ্যে আছে। তৃণমূলকে মারছে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে, তৃণমূল সিপিএম কে মারছে, তৃণমূল বিজেপি কে মারছে, বিজেপি অন্য পার্টিকে মারছে। এই যে মানে ইন্টার পার্টি কনফ্লিক্টেও যে লোক মারা যাচ্ছে, তার জেলা ভিত্তিক পরিসংখ্যানও এই বইয়ের মধ্যে কিন্তু পাবে। ফলে তুমি এখানে লুকোনোর কথা বলছো, আমি একজন গবেষক হিসেবে মনে করি যে যে কোনো গবেষকের প্রথম কাজ হলো মানে নির্দয় ভাবে, মানে ভয় মুক্ত ভাবে সমস্ত তথ্যগুলো তুলে ধরা। দেখো, তথ্যের ভিত্তিতে আমরা বিশ্লেষণ করি, তথ্যের ভিত্তিতে আপনি রাজ্যকে ছোট করছেন, এবং তথ্যের ভিত্তিতে আমরা বিশ্লেষণ করছি। সেই তথ্য অনেক সময় যদি কোনো কারণে ভুল হয়, আমরা স্বীকার করে নিই যে রাজ্য সরকার তো বহু ক্ষেত্রে তথ্য দেয় না, পুলিশ প্রশাসন অনেক সময় তথ্য দেয় না। যদি আমার বইয়ের মধ্যে পরিষ্কার করে ওই জন্য বলেছি যে এই ধরনের কাজ করতে গিয়ে যদি কোনো রকম মানে তথ্যগত অসঙ্গতি থাকে, যার সম্ভাবনা নেই বলেই আমি দাবি করছি, যদি থাকে, সেটা কিন্তু মানে পরবর্তী সংস্করণে প্রথমত স্বীকার করে নিব,
এবং পরবর্তী সংস্কারে সেগুলোকে আমি মেনে নিয়ে সেগুলো সংস্করণ করব। এবং অ্যাভেলেবেল যে ডেটা, সেই অ্যাভেলেবেল ডেটা মনে রাখবে, পলিটিক্যাল ভায়োলেন্সের উপর তথ্য সংগ্রহ করা, তথ্য যাচাই করা, বিশ্লেষণ করা একটা দুরূহ কাজ। এর আগে যে বই বেরোয়নি তুমি বলছিলে, তার একটাই কারণ হলো মানে এই ধরনের বই তৈরি করতে গেলে যে ধরনের তথ্যকে নিয়ে এগোতে হয়, সেটা রাজনৈতিক দলগুলো দিতে চায় না, শাসক দল দিতে চায় না, বিশেষ করে প্রশাসন দিতে চায় না। ফলে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু সীমাবদ্ধতাকে অতিক্রম আমরা করবার চেষ্টা করি এম্পেরিক্যাল স্টাডির মাধ্যমে। যেটা আমি তোমায় বললাম, দুটো জেলা আলাদা, বীরভূম এবং জলপাইগুড়ি জেলা, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাজনীতির হিংসা যেগুলো প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে ফুটে উঠছে, মানুষের ভাবনা কিন্তু আরো আরো গভীর। একটা জিনিস শুধু আমি জিজ্ঞাসা করবো, এই যে আপনার ডেটা বা যে তথ্য সমূহ এখানে বইয়ে উপস্থিত করেছেন, সেইগুলো একদম গ্রাউন্ড রিপোর্টে আপনি নিজে গিয়েছিলেন, ক্ষেত্র সমীক্ষা করেছেন? আমাদের নিয়ম হলো যে মানে যখন আমরা পাইলট করি, তখন জেলাতে গিয়ে একেবারে গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে কথা বলি, বোঝার চেষ্টা করি। তারপরে তো ম্যাক্রো ডেটা আসে, মানে ধরো হাজার হাজার লোকের কাছে পৌঁছতে হয়। তখন কিন্তু আমাদের যে আইসিএসএসআর এর প্রজেক্টের মাধ্যমে এটা হয়েছে। এখানে আইসিএসএসআর আমাদেরকে যে টাকা দেয়, সেই টাকাতে কিন্তু মানে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাখি, ফিল্ড মানে ইয়ে না, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বলি আমরা, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রাখার এগুলো সুযোগ আছে। মানে আমরা যে গবেষণার কাজ করি, সেটা নেদারল্যান্ড গভর্নমেন্টের টাকা হতে পারে, আইসিএসএসআর এর পড়তে হবে, ইউজিসি প্রচুর প্রজেক্ট করি আমরা, ভারত সরকারের কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রজেক্ট বহু করেছি। আমাদের কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাখার সুযোগ আছে, রিসার্চ অ্যাসোসিয়েট রাখার সুযোগ আছে, তথ্য যেগুলো যারা তুলে আনবে। আমার একার ইন্ডিভিজুয়ালের পক্ষে তো বাড়ি বাড়ি গিয়ে সবটা সম্ভব নয়। তখন আমরা কি করি, পাইলট স্টাডির ভিত্তিতে দেখে নিই জিনিসটা ঠিক, মানে তথ্য ঠিক মতন আসছে কিনা, মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, কোশ্চেন ঠিক মতন সেট করে করা হয়েছে কিনা। এই তারপরে ফাইনাল যখন কোশ্চেনিয়ার তৈরি করি, সেটা মানুষ বাড়ি বাড়ি নিয়ে যান, স্যাম্পল যেগুলো থাকে বাড়ি, সেই নমুনা তে ওঠা যে বাড়ি, আহ, সেই বাড়ির কর্তার সাথে কথাবার্তা বলেন, তার ভিত্তিতে কিন্তু এই তথ্যগুলোকে আনা হয়েছে, যাচাই করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। সেখানে কিন্তু মানুষের অভিজ্ঞতা বলছে যে দৈনন্দিন জীবনে তাদের রাজনৈতিক হিংসা হলো অন্যতম অন্তরায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর একদম একটা ছোট্ট কথা, আপনার এখানে কোনো ভায়োলেন্সের চিত্র নেই, কিন্তু ভায়োলেন্স নিয়ে বই লিখেছেন, এটা কেন স্যার? কোনো ভায়োলেন্সের কিন্তু ছবি এখানে দেখা এই যাচ্ছে। ছবিটাই তো ভায়োলেন্স। এই যে তুমি দেখছো, একটুখানি ক্লোজ যদি করো, ব্যালট বক্সটাকে ভাঙা হয়েছে, এই ব্যালট বক্সটাকে ভেঙে চুরমার করা হয়েছে। অর্থাৎ আমাদের দেশ রাজ্যে নির্বাচন হলো প্রধান মানে হিংসা, মানে উৎস। নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবাংলাতে যে হিংসা হয়, রাজনৈতিক হিংসা হয়, তার কেন্দ্রবিন্দু হলো ব্যালট বক্স। সেই টানাটানি এবং তার মানে ভেঙে ফেলার ছবি মানুষের স্মৃতিতে আছে। ব্যালট পেপার খাওয়ার থেকে শুরু করে, ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়ার থেকে শুরু করে, এই ছবি হিংসার প্রতীক, গণতন্ত্র থেকে হিংসার প্রতীক। একদম, আমি বলছি এবং স্যার। তোমাকে একই সাথে বলতে চাই, এই বইয়ে একটা বড় পার্ট আছে পলিটিক্যাল ভায়োলেন্সের তত্ত্ব, মানে থিওরি। মানে পলিটিক্যাল ভায়োলেন্স বলতে আমরা কি বুঝি, পলিটিক্যাল ভায়োলেন্সের বিভিন্ন স্তর কি, ফর্ম কি, পলিটিক্যাল ভায়োলেন্সের হিস্ট্রিসিটিটা কি। তাহলে এই যে তাত্ত্বিক বিশ্লেষণ, এটা একটা বড় জায়গা আছে। আরেকটা মানে 8টা চ্যাপ্টারের মধ্যে শেষ চ্যাপ্টারটা আমি খুব বড় করে সরকারকে কিন্তু পলিসি সাজেস্ট করেছি। অর্থাৎ একজন গবেষক হিসাবে আমার মনে হয়েছে আমি এখানে একটার পর একটা পলিসি সাজেস্ট করেছি যে কি করলে রাজনীতি। হ্যাঁ, ওই যে তুমি বারবার বলছিলে না যে এইটা কি তুলে ধরে আপনি কি কোনো ভুল করেছেন বা ইয়ে করেছেন, আমি সরকারকে চিত্রটাকে দেখাতে একদম চাই। এই এই একজন গবেষকের বড় দায়িত্ব হলো শুধু চিত্র দেখানো নয়, তার সমাধান সূত্র খুঁজে বার করা। আমি একটার পর একটা সরকারকে সাজেস্ট করেছি, কোথাও আইনগত সমাধান সূত্রের কথা বলেছি, তো কোথাও আচরণগত সমাধান সূত্রের কথা বলেছি, কোথাও কাঠামোগত দুর্বলতা যেখানে আছে, সেই কাঠামোগত কনস্ট্যান্ট বা দুর্বলতাকে দূর করে কিভাবে হিংসার থেকে আমরা শান্তিতে, রাজনৈতিক শান্তিতে ফিরতে পারি, বহুদলীয় গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হতে পারে, তার একের পর এক কিন্তু সাজেশন আমার বইয়ের শেষ 8 নম্বর চ্যাপ্টারে আছে। এবং আগামী দিনে যারা গবেষণা করবে, তাদের জন্য অন্ততপক্ষে 500 বই বা আর্টিকেল নিয়ে বিস্তারিত বিপ্লিওগ্রাফি রেখেছি, যাতে আগামী দিনে যারা গবেষণা কাজ করবে, আমার গবেষণায় অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, সেখান থেকে যাতে আরো ভালোভাবে, আরো মানে সমৃদ্ধ গবেষণা
আগামী প্রজন্ম দিতে পারে, তার উদ্যোগ কিন্তু এই বই। একদম, আমি বলছি অবশ্যই একদম এই পলিটিক্যাল ভায়োলেন্সের যে চিত্র একবার হলেও আমি 26-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত একটা কিনতে বলবো, বা স্যারকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা গিফট। শুধু মানে না না, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা গিফট করতে এই জন্যই বলবো, কারণ কেন স্যার, আমি চাইছি না যে 26-এর পরও আবার হিস্ট্রি রিপিট হোক, যেটি হিস্ট্রির মধ্যে থেকে আমরা যাচ্ছি। দেখো, আর একটা স্যার, একটা ছোট্ট কথা এখানে আমি শুধু বলে দিতে চাই, এটা কি বাংলা সংস্করণ বেরোবে, না হলে তো তৃণমূল যারা রয়েছেন এই মুহূর্তে, বা তাদের কাছে তো পৌঁছাবে না, যারা এই পলিটিক্যাল, যারা এই সন্ত্রাসটা সৃষ্টি করে, আবহ সৃষ্টি করে, তাদেরও একবার করে এই এই বই, আমি বলছি, আমি সাধারণ জনগণকে তো পড়তে বলবো, তারা তো বলি হয়, তাদের থেকেও যারা এই কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাদের একবার করে পড়া উচিত। তাদের জন্য কি বাংলা সংস্করণ? প্রথমত তোমাকে বলি যে এটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কি অনুরোধ করব, যে এটা মানে আজকে যারা শাসন করছেন তারা দেখুন, আবার আগামী দিন যারা শাসন ক্ষমতায় আসবেন তারা দেখুন, যারা অন্য রাজনৈতিক দলের এমএলএ এমপি কর্মী সমর্থক আছেন তারাও দেখুন। আর এটা আমি ইতিমধ্যেই দেখলাম যে বিভিন্ন জায়গায় আমাকে অনুরোধ করা হয়েছে এটা বাংলায় অনুবাদ করবার জন্য। আমি অবশ্যই এটা মাথায় রাখলাম। তবে ইমিডিয়েটলি বলছি না, কারণ আমার হাতে আরো এখনো চারটে বই এর কাজ বাকি আছে। তার ইনক্লুডিং আমার 2026-এর বিধানসভা নির্বাচনের বই বেরোবে। ফলে এই মুহূর্তে আমি তোমাকে নির্দিষ্ট করে দিনক্ষণ বলতে পারবো না। তবে অবশ্যই এটা মাথায় রাখলাম, যাতে রাজনৈতিক হিংসার গতি প্রকৃতি নিয়ে বাংলায় একটা পূর্ণাঙ্গ গ্রন্থ, তথ্য সমৃদ্ধ গ্রন্থ প্রকাশ করা যায়, সেটা চেষ্টা অবশ্যই করবো। শেষ আমি একটাই কথা বলবো, বঙ্গ টিভির দর্শকদের জন্য বলবো, এই ভায়োলেন্স সত্যি একবার দেখুন, তবে বুঝতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে কেন এই হাল, আমরা কেন এই অবস্থার মধ্যে দিয়ে। আর একটা উত্তর এই মুহূর্তে আমি দিতে চাইছি আমার বঙ্গ টিভিকে কেন্দ্র করে, যে যারা বলছেন না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বিশ্বনাথ চক্রবর্তী, তাহলে আর তার কলমটা পলিটিক্যাল ভায়োলেন্সের উপরে এই ওয়েস্ট বেঙ্গলের চিত্রটা তিনি তুলে ধরতেন না, যদি এজেন্ট হতেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই বই বার করার ক্ষমতা বা সিট দ্বারা বিশ্বনাথ চক্রবর্তীর আসে বলেই মনে হয়, এটা এজেন্টের দ্বারা সম্ভব হতো না। তাই ধারণাটা পাল্টান।